আজকে আপনাদের সামনে হাজির হয়েছি 2021 সালের মার্চ মাসে আমার নামে একটি মিথ্যা মামলা হয় এবং মিথ্যা মামলায় আমি গ্রেফতার হই। এই টপিক নিয়ে কথা বলতে আমি মিথ্যা মামলা কেন বলছি আপনাদেরকে আজকে বলবো, কারণ মামলা আমি অ্যারেস্ট হওয়ার 3 মাসের মধ্যে এই মামলা ভ্যানিশ হয়ে যায় এবং বাদী নিজেই এই মামলা কোর্টে গিয়ে ভ্যানিশ করে। এটা বলে যে পারিবারিক স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝির কারণে মামলা দিয়েছিলাম, এখন মামলা উইথড্র করলে আমার কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে লেখা আছে রেডমার্ক করা, নিজের দেওয়া কোর্টে মামলার ভ্যানিশ, এখানে মামলা ভ্যানিশের নথিটা আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো, আপনারা চাইলে সব। তো আপনারা বলতে পারেন যে কেন আমাকে মামলা দেওয়া হয়েছিল, এই প্রশ্নের উত্তরে আমি আসবো। তার আগে বলি জুয়েল সাহেবকে। সৌদি প্রবাসী কামরুল হাসান জুয়েল, যে আমাকে বিয়ে করেছিল 2019 সালের মার্চে। জুয়েল হচ্ছে একজন সৌদি আরবের ব্যবসায়ী। সে আসলে কি ব্যবসা করে এই ব্যবসা ক্লিয়ার না, কিন্তু সে যে ব্যবসাটা, তার যে ব্যবসার ব্যাপারে আমি ক্লিয়ার, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব থেকে শুরু করে মন্ত্রী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের টাকা হুন্ডির মাধ্যমে পাচার করত মিডল ইস্টে। এবং এইসব তথ্য আমি জেনে যাওয়ার পরেও, তার আরো যেসব গোপন কথা আছে সব জেনে যাওয়ার পরে আমাকে সে নির্যাতন শুরু করে। সে শারীরিক নির্যাতন থেকে শুরু করে মানসিক শুরু করে, হুমকি দেওয়া হচ্ছে যে আমার পুরো ফ্যামিলিকে গুম করবে, আমার ছেলেকে, ইভেন আমাকে প্রাণনাশের হুমকি তো ছিলই, তার সাথে ফাঁসাবে, আমাদেরকে করতে পারে না। আমি সাধারণ একজন শিল্পী মানুষ, আমি আর কি করতে পারবো, যেহেতু আমি কোনো পলিটিক্যাল ক্ষমতা নাই। তো এসব হুমকি দিত। একটা পর্যায়ে যখন তার অত্যাচার সহ্য করতে না পেরে আমি তাকে ডিভোর্স দিই। প্রথম এবং এটা জানার পরে সে দেশে এসে যখন দেখে ডিভোর্স কার্যকর হয়ে গেছে, সে আমাদের নামে প্রথমবার প্রতারণার মামলা করে, মিথ্যা মামলা। এবং ওই মামলায় যখন আমরা হয়রানি হই, আমাদেরকে নানানভাবে পুলিশি হয়রানি করা হয়। আমার ভাইদেরকে প্রস্তাব দেয় যে আমি তার ডিভোর্স যদি উইথড্র করি তাহলে সে মামলা তুলে নেবে, যেই মামলার কথা মিডিয়া বা আপনারা কেউই জানেন না, প্রথম মামলার কথা। এবং আমি আমার ফ্যামিলির সবার কথা চিন্তা করে আমি মামলা উইথড্র করতে, তাকে তার ডিভোর্স উইথড্র করতে আমি রাজি হই, উইথড্র করি। তারপর সে মামলা উইথড্র করে। তারপর সে আমার ফ্যামিলির গার্ডিয়ানরা যারা ছিল তার সাথে বসে এবং বসার পর সে তাকে বলে যে দেখো, সে একজন অভিনেত্রী, এটা জেনেই তুমি তাকে বিয়ে করছো, তো তাকে যদি তুমি যদি এত ডমিনেট করো তো তোমাদের সংসারটা ভালো থাকবে, সেক্ষেত্রে তোমাকে অনেক কিছু কনসিডার করতে হবে, ওকে কনসিডার করতে হবে। সে সবার সামনে বলে যে হ্যাঁ আমি কনসিডার করবো। করার পরে হয়তো 2-1 মাস ভালো, এবং সে শর্ত দেয় আমি তার কাছে তার দিতে পারবো না, সে আগে খোঁজ নিবে সেই ডিরেক্টর এবং ওই টিম চারিত্রিক কোনো সমস্যা আছে কিনা, এসব খোঁজ খবর নেওয়ার পর সে যদি পারমিশন দেয় দেন আমি কাজ করতে পারবো। তো আমি দ্বিতীয়বার যখন এটা জানার পরও আমি অনেকদিন কাজ করি, আসলে এখানে কাজ করা যায় না, আপনারা জানেন। তো একটা সময় আমার খুব ভালো একটা ফিল্মের অফার আসে, আমি তার কাছে জিজ্ঞেস করেই আমি কাজের ডেট দিই। ডেট দেওয়ার পর আমি শুটিং করতে যাই, সেদিন থেকে শুরু হয় আমাকে আবার হুমকি দেওয়া, টর্চার করা। এটা আমার ডিরেক্টরকেও হুমকি ধামকি দেয়। তো আমি তো আমাকে বলছে যে এই সেটে থাকা যাবে না, বের হয়ে যাও, কাজ করা যাবে না। তো আমি যখন বের হই না, আমি একজন প্রফেশনাল আর্টিস্ট হিসেবে আমার তো আসলে এটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। তো আমি
শুটিং শেষ করি পরপর 2 দিন, এবং দ্বিতীয় দিন যখন আমি শুটিং করতে যাই, শুটিং থেকে ব্যাক করে যখন আমি আমার ফরিদপুরের বাসায় যাই, তখন ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসী তার গ্যাংকে দিয়ে আমার ছেলেকে কিডন্যাপ করায়। কিডন্যাপ করানোর পরে আমাকে ডেকে নিয়ে আমাকে মৌখিক মুচলেকা নেয় যে আমি কোনোদিন কাজ করতে পারবো না, পৃথিবী করতে পারবো না, যদি এই মুচলেকা দিয়ে আমাকে আমার ছেলেকে ছাড়াই আনতে হয়, এবং জুয়েলের সাথে যা বলবে যেখানে যেতে এই মুচলেকা আমাকে দিতে হয়। এবং বাধ্য হয়ে ছেলেকে মৌখিক মুচলেকাটা দিয়ে আমি যখন নিয়ে আসি আমার ছেলেকে, তারপরে আমি ওখান থেকে সিদ্ধান্ত নিই যে না, আমি যদি মরেও যাই তারপরে এরকম একটা মানুষের সাথে কোনোভাবেই থাকা সম্ভব না। ডিভোর্স দিই। দ্বিতীয়বার ডিভোর্স দেওয়ার পরে সে ডিভোর্স কার্যকর হয়ে যায়, এবং দেন সে ঢাকায় বাংলাদেশে আসে। সৌদি আরব থেকে আসার পর যখন জানতে পারে যে আমি ডিভোর্স দিয়েছি, তখন সে দ্বিতীয়বার আমাকে মামলা করে, আমার পুরো ফ্যামিলিকে অ্যারেস্ট করায়। সেটা আপনারা সবাই জানেন। দ্বিতীয়বার যখন মামলা করে তখন মিডিয়া ট্রায়াল দিয়ে মিথ্যাচার করে আমাকে স্ক্যান্ডাল দিয়ে, যাতে আমি কোনোদিন কাউকে মুখ দেখাতে না পারি। কাজ তো অনেক, আমি সমাজে কাউকে মুখ দেখাতে না পারি, সেটা আপনারা সবাই জানেন। আমি অ্যারেস্ট হয়েছিলাম, এবং অ্যারেস্ট হওয়ার পরে আমাকে জেলখানায় নেওয়ার পরে ঠিক তার পরের দিন থেকে জেল গেটে যাওয়া শুরু করে। আমাকে আবার হুমকি দিতে শুরু করে যে উইথড্র করতে রাজি হও, আমি কালকে তোমাকে তোমার পুরো ফ্যামিলিকে আর তোমাকে জামিন করাবো। রাজি হই না প্রথমত, যে আমাকে এত কিছু করার পরে আমি তো আসলে ওর সাথে রাজি হব না, এটাই স্বাভাবিক। দেন আমাকে 3-4 দিন এরকম যে আমাকে যখন রাজি করাতে না পারে, তখন আমার মায়ের সঙ্গে দেখা করে, এবং আমার মাকে বলে যে আপনার মেয়েকে রাজি করান, তা না হলে আপনার একটা ছেলে দেশের বাইরে থাকে আর একটা ছেলে তো দেশে আছে, তাকে কিন্তু গুম করায় রাখবো, খুঁজেও পাবেন না, আর আপনার নাতি, আপনাদের লাইফ সব শেষ হয়ে যাবে। তখন আমার মা আমার কাছে কান্নাকাটি করার পরে আমি আসলে আবারও ফ্যামিলির কথা চিন্তা করি, এবং আমার ছেলের সাথেও দেখা করতে যায় সে, এবং আমার ছেলেকেও বলে যে একমাত্র তুমি তোমার মাকে রাজি করাইতে পারবা, তুমি বললে সে রাজি হবে। তখন আমার ছেলে আমাকে খবর পাঠায় যে আমাদের মন্ত্রী এবং পুলিশ প্রশাসন কারোর সঙ্গে থাকে, তুমি তার সাথে পারবা না। এটা আমার ছেলে আমাকে বলে, ও যেভাবে বলে তোমাকে সেভাবেই আপাতত করতে হবে কাজ, মানে ওর সাথেই থাকতে হবে তোমাকে এভাবে। তখন আমি আমার পরিবারের কথা, আমার সন্তানের কথা চিন্তা করে রাজি হই। রাজি হওয়ার পরে সপ্তাহে আমাদেরকে জামিনে বের করে, এবং আমাদেরকে জামিন ইভেন সে কোর্ট পর্যন্ত ম্যানেজ করছিল। কোর্টে আমার লয়াররা যখন ফেস করছে, তখন কোর্ট সে ম্যানেজ করে রাখছিল মন্ত্রীদের পাওয়ারে। জামিন করানোর পরে আমাকে যে দ্বিতীয়বার আমার সেদিন আমার ডিভোর্সের 5 মাস চলে, এবং তার পরের দিন থেকে জুয়েল আমার বাসায় আসতে থাকে। তখনও আমাদের ডিভোর্স উইথড্র করা হয়নি, এবং কোনো রিম্যারেজ করা হয়নি। আমার বাসায় আসতে থাকে এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আমার সঙ্গে স্টে করতে থাকে। আপনারা সবাই বুঝতে পারছেন তো, তাই না? ডিভোর্স উইথড্র হয়নি, আমি তখনও তার ওয়াইফ না, তখন সে আমার সঙ্গে থাকে, আমার বাসায় স্টে করে। ডিভোর্স উইথড্র করে তারও মিনিমাম 1.5 মাস পরে, এবং কোন রকম একটা কাগজের সাইন নিয়ে সে আমার সাথে রিম্যারেজ। এখনো পর্যন্ত আমি তৃতীয়বার তাকে ডিভোর্স দেইনি। আমি আরেকটা জুয়েলের সঙ্গে আমার পরিচয়। জুয়েলের খালাতো ভাই মাহিন, সে ছিল আমার বেস্ট ফ্রেন্ড। দেখাচ্ছি, দিস ইজ দ্য মাহিন। আমার পরিবারের পারিবারিক যে কোনো প্রোগ্রামে সে আসতো, যে কোনো অনুষ্ঠানে আমার সাথে সবকিছু। যখন আমরা একসাথে আড্ডার ছবি বা আমার পরিবারের বিভিন্ন অনুষ্ঠানের ছবি সে দেখতো, সে জুয়েল সৌদি আরব থেকে এইসব ছবি পোস্ট দেখতো জুয়েলের মাহিনের পেজে, আমার প্রতি ফিদা হয় এবং পাগল হয়ে যায় আমার সাথে ইন্ট্রোডিউস হওয়ার জন্য। এবং আমার সব কিছু জেনে সে মাহিনের মাধ্যমে, মাহিন তার সাথে আমাকে পরিচয় করে, মাহিনের মাধ্যমে পরিচিত হই, এবং
সে যখন আমার সাথে পরিচিত হয় তারপর থেকে সে শুরু করে আমাকে ইমপ্রেস করা, যে আমাকে সে বিয়ে করবে, আমাকে সে পছন্দ করবে। সে খুব দুঃখী মানুষ, তার ওয়াইফ তাকে আসলে সে যখন বিয়ের ঠিক 3 দিন পরে আমি জানতে না, কারণ 3 থেকে 4 দিন পরে আমার যখন শুটিং থাকে, আমাকে বিয়ে করে আমার মায়ের বাসাতেই রাখে জুয়েল। আমার মায়ের বাসা থেকে শুটিংয়ে যাই, দেন শুটিংয়ে যখন একটু রাত হয়ে যায়, আপনারা জানেন শুটিংয়ের আসলে কোনো টাইম টেবল থাকে না, 12টা এক্সিট করে যায়, তখন বাসায় ফিরি, এসে দেখি জুয়েল আমার উপরে খুব রেগে আছে এবং আমাকে তখন সে শুরু করে যে কোনো কাজ করা যাবে না, আমি এখন থেকে যেভাবে বলবো সেভাবে চলতে হবে। আমি আকাশ থেকে পড়ি আসলে, যে লোকটা বিয়ের দিন পর্যন্ত আমাকে বলছে যে কাজ করলে কোনো সমস্যা নেই, তোমাকে জেনেই তুমি একজন অভিনেত্রী, এই জন্য আমি তোমাকে পছন্দ করি, এই জন্য বিয়ে করছি, তো আমার সমস্যা নেই। সেই লোকটা আজকে বিয়ের 4 দিন পর থেকেই আমাকে বলছে যে কারোর সঙ্গে যোগাযোগ করা যাবে না। ইভেন ধরেন আপনারা যে কোনো একজন সাংবাদিক আমার কোনো ইন্টারভিউ নেবেন, আমাকে ফোন দিয়েছেন, সেই ফোনের জের ধরে ওই টর্চারটা আমাকে হতে হয়েছে। সাংবাদিক কিন্তু জানে না যে আমার ওপর দিয়ে তখন কে গেছে, এই আমাকে তখন গায়ে হাত তোলা থেকে শুরু করে আর মেন্টাল টর্চার করা যাবে না, কোনো মিডিয়া পার্সনের সাথে কোনো যোগাযোগ করা যাবে না। আকাশ থেকে বলি, যে মানুষটা আমি এতদিন ধরে আমি অভিনয় করে যাচ্ছি, আমি কাজ করে যাচ্ছি, আমি ইন্ডিপেন্ডেন্ট একজন, আমাকে যদি এরকম করে কেউ বন্দি করতে চায়, তো আমার উপর দিয়ে আসলে কি যাওয়ার কথা সেটা আপনারা হয়তো বা রিয়েলাইজ করতে পারবেন। দেন এটা যখন আমি রাজি হই না, যে না কেন করবো না আমি অভিনয়, তখন থেকেই শুরু হয় যে হুমকিটা, দেখছো আমার সাথে কাদের সাথে থাকি আমি, কাদের, তখন সে নিজে থেকেই বলে যে সে কি করে, আসলে সে হুমকি দিতে চেয়েই সে নিজের কথা নিজে বলে দেয় যে স্বরাষ্ট্রমন্ত্রী করে, সে ওই ফজলে রাব্বি ছিল ডেপুটি স্পিকার, টাকা পয়সা তার সাথে খুব ভালো সম্পর্ক, আর অন্য যারা শাহজাহান খান রাজাহান খান যেসব মন্ত্রী ছিল তাদের সাথে তার কি সম্পর্ক, এবং টাকা পাচার করতো, তারা তাকে বলতে পাগল। এবং আমি নিজেও দেখেছি তাদের সাথে যখন আমারই সামনে হয় ফোনে কথা বলতেন, আমি নিজে দেখেছি যে একজন মন্ত্রী কিভাবে, জুয়েল কিন্তু আসলে কোনো সাংগঠনিক আওয়ামী লীগের নেতা ছিল না, তার কেন এত পাওয়ার ছিল, টাকার ব্যাপার ছিল এখানে, এবং মেয়েবাজির ব্যাপারও ছিল, ওদেরকে মেয়ে সাপ্লাই দেওয়া থেকে শুরু করে, এবং টাকার ব্যাপারটাই বেশি ছিল, মেয়ে হয়তো কম দিত, কিন্তু আমি যতটুকু দেখেছি আমার নিজের চোখে, এবং আমি রিয়েলাইজ করেছি আমার জীবন দিয়ে যে ওদের টাকা কিভাবে জুয়েল পাচার করতো বাংলাদেশ থেকে। তো এটা যখন আমি জেনে যাই, তখন সে আমাকে তার গ্রিপ থেকে ছুটতে দেয় না, তখন সে 2বার ডিভোর্স আমি দিয়েছি, সে যেসব ব্লেম আমাকে করেছে, আমি যদি এত খারাপ মেয়ে হব তাহলে সেখানে আমাকে রাখতে চাইবে তার লাইফে, আমি তো রাখতে চাইনি। আমাকে 2য়বার যখন ডিভোর্স উইথড্র করিয়ে জেল থেকে ছাড়িয়ে আনা হয়, তখন আমাকে ধানমন্ডির একটা ভাড়া বাসায় গৃহবন্দী করে রাখে, এবং গৃহবন্দী করে রাখার 1.5 বছরের মাথায় আমি আমার ছেলেকে স্টুডেন্ট ভিসায় ইউএসএ পাঠিয়ে দিই। প্রথম স্ত্রীকে নিয়ে যখন সৌদি আরবে যায়, এটা হচ্ছে 2022 সালের সেপ্টেম্বর মাসে, ওর ওয়াইফকে নিয়ে ও সৌদি আরবে যায়, এবং আল্লাহর জানেন কেউ আমাকে কোনো হেল্প করে না, আমাকে শুধুমাত্র সৃষ্টি করে আমার 2জন খুব কাছে খুব শুভাকাঙ্ক্ষী বন্ধু আমাকে জাস্ট বললো যে এই আইডিয়াটা দিল, যে এর কাছ থেকে তারা জানতো আমি কিভাবে টর্চার করছি, শুরু থেকেই জানতো, তারা আমাকে বললো যে তোর একমাত্র উপায় হচ্ছে যে তুই ভালো কোনো কান্ট্রিতে তোর চলে যেতে হবে, এর কাছ থেকে মুক্তির একমাত্র উপায়। এবং আমি প্রথমে যেতে চাইনি, যে আমি গেলে আমার ফ্যামিলিকে সে আবারও মিথ্যা মামলায় জড়াবে বা টর্চার করবে, তো ওরা আমাকে ইনশিওর করলো যে তুই দেশের বাইরে চলে গেলে, ভালো কোনো কান্ট্রিতে গেলে সে কিছু করতে পারবে না। ইভেন তাই হয়েছে। জুয়েল যখন তার প্রথম স্ত্রীকে নিয়ে সৌদি আরবে যায়, এই ফাঁকে আমি আল্লাহর কাছে শুধু চাইতাম এখান থেকে মুক্তি, এবং আল্লাহ আমাকে মিলাই দিছে। আমি 1 দিনের মধ্যে অ্যাপ্লাই করে আমি ইউএসএর ভিসা পাই, ইউএসএর ভিসার ইন্টারভিউ ডেট পাই ঠিক 25 দিন পরে, অ্যাপ্লাইয়ের 25 দিন পরে, এবং 25 দিন পরে আমি খুব গোপনে গিয়ে ইউএসএতে এম্বাসি ফেস করি, এবং আমার ভিসা হয়ে যায়। এবং জুয়েলের প্রথম স্ত্রী সৌদি আরবে থাকা অবস্থায় আমি ফ্লাই করি সৌদি আরবে,
সরি আমেরিকাতে। এবং আমেরিকাতে যাওয়ার পরে সে যখন পরের দিন জানলো আমি আমেরিকাতে গেছি, তখন আমার ফ্যামিলিকে এবং আমাকে হুমকি দেওয়া শুরু করে আমাকে ব্যাক করানোর জন্য। তো আমি তখন বলেছিলাম যে আমি লাইভে এসে সব সত্য বলবো। তখন সে বলছে সে বাংলাদেশে আসে এবং আমার মাকে এবং আমার ভাইদেরকে বলে যে আপনার মেয়ে যদি লাইভে আসে তাহলে আপনার একটা ছেলে যে বিদেশে থাকে আর একটা ছেলে যে দেশে থাকে তাকে কিন্তু গুম করে কোথায় গুম করে রাখবো, লাশও খুঁজে পাবেন না। তখন আমার মা আমাকে ফোন করে বলল যে ওর মতো এরকম ক্যারেক্টারের মানুষের সাথে তুমি পারবা না, সো তোমার লাইভে আসার দরকার নাই, লাইভে আসতে হবে না। তো আমি এই কারণে এতদিন লাইভে আসতে পারি নাই। জুলাই মাসের আন্দোলন, জুলাই মাস পর্যন্ত জুয়েল আমাদেরকে হেল্প থ্রেট করে গেছে। আগস্টের প্রথম দিকে যখন দেখেছে যে না মামলা কুছ গড়বড় হয়, তখন থেকে আমার প্রতি হুমকি ধামকিটা শেষ হয়ে গেছে। এবং আমি আমেরিকাতে একটা জব করি, জবটা ম্যানেজ করে আসতে আমার জাস্ট এই 3-3.5 মাসের মতো। এখন আমি আপনাদের সামনে আসতে পেরেছি। আগস্ট মাসে আমি তো আসলে মগের মুল্লুকে ছিলাম, মগেরা যখন আগস্টে পালিয়ে গেল তারপরে আমি আপনাদের সামনে আসতে পেরেছি। আমি আপনাদেরকে কিছু জুয়েল এবং ডিবি হারুন যা যা বলেছে আমার সম্পর্কে কোনো কিছুর ভিত্তি ছিল না, কোনো প্রমাণ ছিল না, এক একজন এক এক রকম স্টেটমেন্ট দিয়েছে। এবং আমাকে যখন রিমান্ডে আনে একদিনের, আমাকে জেল গেট থেকে জুয়েলের প্রাইভেট গাড়িতে করে রিমান্ডে আনা হয়। এটা কি কোনো কোথাও আইন আছে? আমি জিজ্ঞেস করি সরকারি গাড়ি থাকবে, সেটা না হলে জুয়েলের গাড়িতে কেন আমাকে যেতে হবে, এটা আমি জিজ্ঞেসও করি। কিন্তু আমাকে জুয়েলের প্রাইভেট গাড়িতে করে আমাকে তখন হচ্ছে তেজগাঁ জোনের ডিসি, ওই সামনেতে যে ওদের অফিস আছে ওই অফিসে যখন আমাকে রিমান্ড আনা হয়, হারুন আমাকে কফি খেতে দেয় এবং বলে কফি আসেনি, আমি তো রিমান্ডে আসছি। তখন সে বললো যে শোনেন, জুয়েল তখন সামনেই ছিল, আমি জানি না কোন আইনে আছে যে বাদীর সামনে আসামিকে হচ্ছে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং আমাকে কোনো জিজ্ঞাসাবাদই করা হয়নি, শুধু বলছে যে যা হয়েছে ভুলে যান, ছেলেকে বাঁচাইতে চাইলে ছেলের তো লাইফ আছে, তার ভবিষ্যৎ বা তার লাইফ ঠিক করতে চাইলে আপনার নিজের লাইফ, আপনার মা একজন বৃদ্ধ মানুষ, সে জেল খাটতেছে, বাঁচাইতে চাইলে জুয়েল ভাই যেভাবে বলবে সেভাবে করবেন, যা বলবে তাই করবেন, মিলা যান আপনারা, আপনি রাজি হয়ে যান জুয়েলের সাথে সংসার। তো রিমান্ডে আমাকে যখন জেল থেকে বের করে গৃহবন্দী করে রাখে, তখন জুয়েলের ফোন দিয়ে মাঝে মাঝে নেতাদের সাথে কথা বলতো, হারুনের সঙ্গে কথা বলতো, হারুনকে আমাকে ধরায় দিত এবং হারুন আমাকে খুব ঠান্ডা থ্রেট দিত যে যেমনি আসেন এমনি থাকেন, বাইরে কারোর সাথে যোগাযোগ করা, কাজ করা, এগুলো কখনো চিন্তা করবেন না, জুয়েল ভাই যেমনি চালাইতে সামনে চলেন। ইভেন স্বরাষ্ট্রমন্ত্রীর ভাই, ছোট ভাই খোকন, উনি আমাকে একাধিকবার ফোন দিয়ে আমাকে এসব বলেছে, ঠান্ডা থ্রেট যেটা। একজন সাংগঠনিক নেতা না হয়েও জুয়েলের পাওয়ারটা কোত্থেকে আসছে আপনারা ছবি দেখলেই বুঝবেন। যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হারুনের সাথে, এই যে হারুনের ছবি, যে ইয়েলো টি শার্ট জুয়েল, এখানে সাদা পাঞ্জাবি ডান দিকে, সাদা পাঞ্জাবি, এটা হচ্ছে জুয়েলের অবৈধ গ্রামের রাজৌরের কবিরাজপুর ইউনিয়নের অবৈধ চেয়ারম্যান, যে পাওয়ারে পুলিশ ম্যানেজ করে হইতো রাতের ভোটে, সেই চেয়ারম্যান হারুনের সঙ্গে খাওয়া দাওয়া। এবং আমি তো প্রথমেই বললাম মাহিনের সাথে আমার পারিবারিক, যার সাথে আমার 15-16 বছর ধরে যোগাযোগ, সো আমার পরিবারের সাথে যে যার, সে কখনোই আমার সম্পর্কে না জানা থাকবে না এবং সে এসব জেনেই আমাকে পছন্দ করে, আমার প্রতি পাগল হয়ে, আমাকে ইন্সপায়ার করে, আমাকে ইমপ্রেস করে আমাকে বিয়ে করেছে। এবং বিয়ের ছবি আমার বাসায়, এটা এই দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলেটা জুয়েলের আপন ভাগ্নে, জুয়েলের ভাগ্নেকে জুয়েল নিয়ে আসছিল, আপন ভাগ্নে। আর এখানে আমার ফ্যামিলি মেম্বার আছে, আর এখানে কাজী যিনি ছিলেন, আমার মায়ের বাসা ছিল লালমাটিয়াতে, তো সবসময় মেয়ের বাসার কাজী আসে বিয়ে পড়াইতে। আমার এলাকার কাজী কিন্তু এটা না, এটা জুয়েল পল্লবী থেকে, জুয়েলের বাসা হচ্ছে পল্লবী, মিরপুর পল্লবী থেকে কাজী নিয়ে আসছে। আপনারা
চাইলে তদন্ত করে দেখতে পারেন। আমি যা যা বলছি সব কিছু তদন্ত আপনার, এবং জুয়েল যা যা বলেছিল, হারুন ডিসি হারুন আমার সম্পর্কে যা যা বলেছিল, আপনারা তদন্ত করেন। 28টা বিয়ে কোথায় আপনারা এত বছরে তদন্ত করে পেলেন কোথাও? আমি চ্যালেঞ্জ করছি আপনারা এখনো তদন্ত করেন। বাংলাদেশের প্রশাসন 28টা বিয়ে। আচ্ছা আপা, আপনি কি আপনার অবস্থানটা জানানোর জন্য এসেছেন নাকি আপনি কোনো বিহিত চান? মানে বিষয়টা একটু বলবেন আমাকে। দুইটাই। আপনি সেটা একটু বলবেন। আপনি তো আপনার অবস্থানটা বললেন যে আপনার বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো ছিল সেগুলো বললেন। আপনি আপনার আসলে কি, আপনার চাওয়াটা কি আসলে? আমি যা অপরাধীর যা যা অপরাধ তারা করেছে সেই অপরাধীর বাংলাদেশের আইনের ধারা অনুযায়ী যা যা যেটা শাস্তি হবার সেটাই আমি চাই। আপনি কি নিজে কোনো আইনের দ্বারস্থ হয়েছেন, কোনো মামলা করেছেন? আমি করিনি, বাট আপনারা জানতে পারবেন আমি করলাম। আচ্ছা এখন আসে আপনার, আচ্ছা আপা আপনি বলতেছিলেন আপনার ছেলে আছে, জুয়েলের সাহেবের সাথে সম্পর্ক আগে একটা আপনার বিয়ে হয়েছিল। হ্যাঁ, আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার বয়স মাত্র 17 বছর। তখন আমার বিয়ে হয়েছিল এবং সেই ঘরে আমার একটা ছেলে হয়েছে, এবং 18 বছর বয়সে আমি মা হয়েছি। যেটার পরে জুয়েল সাহেব কি আপনার সাথে এই বিয়েটা করা হয়েছিল? সবকিছু জানতে বললাম যে মাহিন ছিল আমার 16 বছরের ফ্যামিলি ফ্রেন্ড, জুয়েলের খালাতো ভাই। আমার সাথে ছবি আছে মাহিনের সাথে, আমার কাছে ক্ষমা চায় এখনো। তো মা জেনে, আমি রোমানা স্বর্ণা, আমি একজন অভিনেত্রী, আমার সম্পর্কে একজন ক্যামেরাম্যানের কাছে জিজ্ঞেস করলেও কিন্তু পাওয়া যাবে, রাইট? জুয়েলের সম্পর্কে চাইলেই কিন্তু আমি জানতে পারি নাই, কারণ মাহিন হাইড করেছিল। বিকজ অফ মাহিন আমার সাথে জুয়েলকে পরিচয় করিয়ে দেবার এই শর্তে তার কাছে আপনার বিরুদ্ধে 2 বছর ডিভোর্স, আপনি নিজে ডিভোর্স দিয়েছেন। ডিভোর্স দেওয়ার পরেও বারবার কেন আপনাকে জড়াচ্ছেন তার সম্পর্কের মধ্যে? এর কারণটা কি ছিল? কারণটা আমি যেটা মনে করি, কারণ দুইটা ছিল। প্রথমত সে হচ্ছে জিদ, আমি তাকে ছাড়তে পারলাম। দ্বিতীয়ত তার যে তথ্যগুলো আমি জেনে গেছিলাম, হয়তোবা ওই জিনিসগুলো সে চাইতো না যে আমি ওকে জানাই, সে আমার তার চাইছিল। আরেকটা কথা হচ্ছে, আর কি কারণ থাকতে পারে সেটা অবশ্যই তাকে আপনারা জিজ্ঞেস করলে সে হয়তো খুব ভালো অ্যান্সার। অবস্থান জানেন আপনি কোথায়? এখন সৌদি আরবে আছেন। আমি সৌদি আরবে থাকি, আমি একজন প্রবাসী সাংবাদিক। আমি জুয়েলকে খুব ভালোভাবেই জানি 17 বছর ধরে। আপনি এখানে একটা অভিযোগ যেটা করছেন যে জুয়েল তো সে দীর্ঘদিন যাবতীয় রাজনীতি করে, এটা একেবারে এটা হাইট কিছু না। সে এখন পর্যন্ত রাজনীতি কর্মকাণ্ডে জড়িত, সেটা তো আছে। তো গতকাল আপনার সাথে কথা বলছিলাম, তিনি যে অভিযোগটা করছেন তার একটা অভিযোগ হচ্ছে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে এই যে ঝামেলাটা সেটা মিটিয়ে ফেলার জন্য পারিবারিকভাবে তাকে একটা প্রস্তাব করছেন। তার প্রেক্ষিতে সে মামলাটা তুলে নিচ্ছে, কিন্তু আপনি তার সাথে আর বসেন নাই, কোনো যোগাযোগ মেনটেন করেন নাই। এখন এসে আপনি অভিযোগ করতেছেন। সে বলতেছে সে নিজেই ভুক্তভোগী, সে বলতেছে সে সব দিক থেকে। আচ্ছা, আসলে পারিবারিক আমার পরিবার, আমি জেলখানা থেকে তাকে এই প্রস্তাব দিয়েছি, জেলখানা থেকে আমি বন্দী অবস্থায় তাকে প্রস্তাব দিয়েছি। যে কয়েকজনের কথা বললেন কথা বলছে, সে বলছে আমার বিয়ে ছিল না, তারাই নাকি প্রস্তাবটা জুয়েলকে দিচ্ছে। এটা কতটুকু সত্য? হ্যাঁ, এটা আমি হ্যাঁ, বিয়েতে আপনার বিয়ে ছিল না? এই যে আমার ভাই, আমার মা ছিল না, আমি ওইটাই জানতে চাচ্ছি যে আসলে আদৌ কি আপনারা এই ধরনের প্রস্তাব জুয়েলকে দিয়েছিলেন? দেইনি এই ধরনের প্রস্তাব। আচ্ছা আপা, আমরা আসলে প্রশ্ন করি জানার জন্য। আপনারও তো যেসব ইয়ে আছে যে অনেক বড় বড় নেতার সাথে উঠা বসা আছে, এই ক্ষেত্রে আপনি কি কোনো ভূমিকা নিতে পারেন যে জুয়েল একাই সব ক্ষমতা দেখায় গেল? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। ওবায়দুল কাদেরের সাথে কি দেখেছেন আপনি? আপনার অন্য কিছু সমস্যা। ওকে, একটা সরকার 15 বছর ধরে ক্ষমতায় ছিল। আমি একজন ছোটখাটো হলেও তো সেলিব্রিটি। আমাকে বিভিন্ন প্রোগ্রামে অনেক সময় ডাকতো, যেতাম, অনেক সময় যেতাম না। আমার বাসার সামনেই রোড শো হতো, আমাকে মিডিয়ার কিছু আমার কলিগরা ডাকতো যে তোমার বাসার সামনে হচ্ছে, আসো। তখন হয়তো 2-1টা প্রোগ্রামে আমি পরে গ্রুপ ছবি, ওখানে যে ছবির কথা আপনি বলবেন, ওই গ্রুপ ছবিরা আপনারা দেখেন। আরো অনেক আর্টিস্ট আছে এবং রিনাউন্ড আর্টিস্টরা আছে আমার সঙ্গে। আমি একা না, এবং আমি পার্সোনালি কোনো নেতাকে কাজে লাগাইনি। যদি আমি সেরকম
আমার পকেটেও থাকতো বিকজ অফ আমি একজন সেলিব্রিটি। আপা আমার একটা প্রশ্ন ছিল, আপনি এখানে লিখেছেন জুয়েল নিজ স্ত্রীকে অনৈতিক বাধ্য করতেন এবং নিজ স্ত্রী বলতে কাকে বোঝাচ্ছেন? মানে হচ্ছে উনি আগের স্ত্রী? না না, আগের স্ত্রী না, আমার কথাই বলছি। ও আপনার কথা বলছেন, আচ্ছা ঠিক আছে। আপা জুয়েল তার বিরুদ্ধে সে করেছিল এবং তৎকালীন সময়ে বেশ কিছু জাতীয় দৈনিকে আসলে নিউজ এসেছিল এবং সৌদি আরব থেকে তিনি ব্ল্যাকমেইলিং করে একটি ফ্ল্যাট কিনেছিলেন এবং প্রায় 1.5 কোটি টাকা নিয়েছিলেন এবং প্রিমিয়াম একটি গাড়ি নিয়েছিলেন এবং পরবর্তীতে সেই গাড়িটি বিক্রি করে আরেকটি গাড়ি নিয়েছিলেন। এই অভিযোগগুলো আপনার বিরুদ্ধে সে করেছিল এবং বেশ কিছু জাতীয় গণমাধ্যমে আসলে নিউজগুলো হয়েছিল, সবগুলোতে হয়েছিল এবং আপনার ছেলেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানো টাকা চেয়েছিলেন এবং আপনি বলছেন যে প্রথম দফা দ্বিতীয় দফা ডিভোর্স হয়েছিল। সেই সময় আপনি তাকে বলে আসলে যে দ্বিতীয়বার যখন আপনারা আসলে রিকানেক্ট হলেন তখন আসলে আবারও দ্বিতীয় দফায় তার কাছ থেকে ব্ল্যাকমেইলিং করে 10 লাখের উপরে টাকা দিয়েছিলেন। আচ্ছা, প্রথমত আমার জুয়েলের সাথে পরিচয় হবার বেশ আগে 2 থেকে 3-4 মাস আগে আমার ছেলেকে আমি ভর্তি করাই। জুয়েলের সাথে আমার পরিচয় হয় 2018 সালের সেপ্টেম্বর অক্টোবরের দিকে, তার আগে আমার ছেলেকে আমি ভর্তি করাই। দ্বিতীয়ত আমাকে দ্বিতীয়বার ডিভোর্স, যার কাছ থেকে আমি এত ব্ল্যাকমেইল করলাম তার অভিযোগ, সে দ্বিতীয়বার কেন আমাকে বিয়ে করবে, কেন আমার সাথে রিলেশনে যাবে এবং দ্বিতীয়বার কেন সে আমাকে এসব দিবে? বিষয়টা কি এরকম যে তাকে আমি ব্ল্যাকমেইল করে বিয়ে করলাম? সে যেসব অভিযোগ, আমার কাছে ভিডিও আছে এখনো নিউজের, সে পকেটে করে ব্যালমনের ঘড়ি, 2টা আইফোন, জুয়েলারি, গহনা এগুলো নিয়ে ঘুরে বেড়াতো আর আমি তার কাছ থেকে নিয়ে নিতাম। মানে একটা মেয়ে তাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করছে, সে থানায় কোনো অভিযোগ সাথে তখন করে নাই, কোনো আইনের আশ্রয় নেয় নাই, বাট সেই গহনাগাটি, ব্যালমনের ঘড়ি এবং আইফোন নিয়ে ঘুরে বেড়াতো, টাকা পয়সা নিয়ে ঘুরে বেড়াতো, তার কাছ থেকে আমি নিয়ে নিতাম। বিষয়টা কি তাই? সেটা সেরকম আসলে। তারপরে আপনি বাসায় তাকে নিয়ে জোরপূর্বক আটকে রেখে কিছু একটা খাওয়ায় তাকে আসলে বেশ কিছু এরকম অভিযোগ আছে, ছবি নিয়েছিলেন। এই বিষয়ে আসলে কি বলবো? কেন আমি কেন তাকে, প্রথমত আমি করিনি, আমাকে কেন তাকে এভাবে করতে হবে যে নিজেই আমার পেছনে পড়ে আমাকে বিয়ে করছে, তাকে আমাকে এটা কেন করতে হবে? আর আমার লাইফে জুয়েলের থেকে বেটার অপরচুনিটি, বেটার প্রপোজাল কি ছিল না? আপনার কি মনে হয়? না না, সেলিব্রিটিদের বিষয়টা আগে আমি ইউএসএ তে অলরেডি গ্রিন কার্ড হোল্ডার। আমি অ্যাপ্লাই করার 11 মাসে আমি এখান থেকে শুরু করে সবাই তাদের নিজের প্রোফাইলের উপর, নিজের যোগ্যতার উপর গ্রিন কার্ড পেয়েছে। আমি ঠিক সেম ভাবে সেম ক্যাটাগরিতে গ্রিন কার্ড পেয়েছি। আপা আমার একটা লাস্ট প্রশ্ন ছিল, আমার কাজ শুরু করবেন। আচ্ছা, আপনার জুয়েল কি এখন আপনার স্বামী? হ্যাঁ। আপনি কি তার সাথে ডিভোর্স চান নাকি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চান? সবই চাই। সেটা কবে করবেন? সেটা আমি যখন করব আমার সময় অনুযায়ী আমি আপনাদেরকে জানাবো। এখন আপনি কি চাচ্ছেন আমাদের কাছ থেকে এটা বলেন? আমি সত্যটা জানাতে এসেছি। আমি আমার দর্শকের কাছে দায়বদ্ধতা থেকে, আমার পরিবারের কাছে, আমার সন্তানের কাছে দায়বদ্ধতা থেকে আমি সত্য জানাতে এসেছি। কারণ আমার ফ্যামিলি একটা মিথ্যাচারের মধ্যে কেন থাকবে? আমার সন্তানের মা একটা মিথ্যাচারের মধ্যে কেন থাকবে? আপু আমার একটা লাস্ট প্রশ্ন, যে ঘটনাগুলো শুনলাম, আপনাদের দুজনের নাম বলতে লাস্ট প্রশ্ন, যে এই পর্যন্ত যে ঘটনাগুলো বললেন সেই ঘটনাগুলোতে একদিকে কিন্তু স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে কোনো কারণেই হোক আপনাকে কিন্তু সে খুব ভালোবাসে, এই জন্য সে আপনাকে এইদিকে আনতে চাচ্ছে। আমার কথাটা হচ্ছে আপনি তাকে যে চাচ্ছেন না, এটা কোন কোন এলিগেশনগুলো একটু মুক্ত করে বলবেন। আচ্ছা, আপনি যদি এটাকে ভালোবাসা মনে করেন, সে তো আপনি বলছেন মানে সেও তো যে ক্ষমতাশালী লোক, সে তো চাইলেই অনেককেই কাছে আনতে পারে। সেই দিক থেকে তো আপনি কি সে কাছে চাচ্ছেন এবং আপনি চাচ্ছেন না কোন কোন এলিগেশন? এত সহজ নাকি? এত সহজ? সে কি আমাকে আমার মন জয় করতে পারতো? সে ক্ষমতা দেখাইতে পারছে, আমাকে জোর করে আটকে রাখছে, মন জয় করতে পারে নাই তো। তাকে তার থেকে যে দূরে সরতে চাচ্ছেন, এই এলিগেশনগুলো একটু আমার গায়ে হাত তোলা থেকে শুরু করে মানসিক টর্চার, সারাক্ষণ হুমকি, এই 4-5টা বছর আমি কিভাবে কাটিয়েছি আমি ছাড়া কেউ জানে, আমার পরিবার ছাড়া আমি ছাড়া কেউ জানে না। অলওয়েজ আমাকে হুমকির মধ্যে রাখতো। ধরেন আমার ফোন ধরতে দেরি হয়েছে, আমি ওয়াশরুমে অথবা আমি নামাজরত অবস্থায় সে আমাকে
আমি ফোন করতে না পারলে সে আমাকে হুমকি দিত। আমি আপনাকে পাশাপাশি দেখাই। কি এখানে যা লিখেছেন নিজ স্ত্রীকে অনৈতিক কাজে বাধ্য করতো, সেরকম কি বাধ্য এই পর্যন্ত করাইছিল? আমাকে নাকি চেষ্টা করতো? চেষ্টা করতো, আমাকে পারেনি কখনো। এইগুলো হচ্ছে মূল এলিগেশন নাকি? আমি একটু সম্পর্ক প্রশ্ন করি, আমাদের সহকর্মী ভাই যে প্রশ্নটা করলেন যে তিনি তার নিজ স্ত্রীকে অনৈতিক কাজের জন্য বাধ্য করলেন, কিন্তু তিনি কাছে আমাদের একটা অভিযোগ করবেন এবং রেকর্ড আছে আমাদের কাছে। সে বলছে যে স্বামী হিসেবে তার কাছে যে মর্যাদা পাওয়ার কথা সেটাই তিনি পান। সে বলছে শুধুমাত্র তার জন্য বিয়ে করতে পারছে, আমার স্বামী সে বাধ্য কি করে। সে বলছে স্ত্রী হিসেবে আপনার উপর যে হক ছিল সে সেটাই পাইনি। আমার বেডরুমে আমার বাসায় আমার যাইতো, আমি জানতাম, আপনি তো আর যাইতেন না। আমরা শুধু জানতে চাই আমাদের উপর মাইন্ড করবেন না। মাইন্ড কেন করবো? সে দুইবার আমাকে ডিভোর্স উইথড্র করে আমার সাথে থাকছে, ওইসব কারণেই তো। একাধিকবার হয়, এটা লয়ার সাহেব আছে, ডিভোর্স কি একাধিকবার হয়? মর্গেজের আমলে তো সবই হইতো। আমাকে যে এলিগেশনসটা আনা হয়েছিল, যে মামলাটা আমাকে দেওয়া হয়েছিল, ওই মামলাটা কি হয় স্ত্রীর বিরুদ্ধে? না না না, স্ত্রীর বিরুদ্ধে হয়। এবং ডিভোর্স কি একাধিক অন্যদিকে নেই, এটা না, ওই টাইমের আগে যদি ডিভোর্সটা আবার করতে হয় সম্পর্কে একটু বলেন। ডিভোর্সের পরে আবার বিয়ে, পরবর্তীতে যখন দ্বিতীয়বার যখন ডিভোর্স দিয়েছে তখন ডিভোর্স কার্যকর হয়েছে, কার্যকর হওয়ার পরে ডিভোর্স যদি দিতে হয় একটা টাইম তো জোর করে কোথায় রেখে আমি আপনাদেরকে কয়েকটা একদিনের আমি আপনাদেরকে একদিনের কল লিস্ট দেখাবো, একদিনের এক এক টাইমের কল লিস্ট। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ তার 2 মিনিট আগে আমার সাথে ভিডিও কলে রাখছে, রাখার পরে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এতবার কল করতে পারে? আমি এই নাম্বারটা কোড করেন আপনারা, এটা জুয়েলের প্রথম ওয়াইফ রিন্তির নাম্বার। রিন্তির সঙ্গে আমার কনভারসেশন আছে এখানে দেখেন। আমি রিন্তিকে লিখেছি সৌদি আরবে যাওয়ার পরে, জুয়েল তোমরা কি তাড়াতাড়ি আসবা, এর মধ্যে জুয়েল কি দেশে আসবে? রিন্তি আমাকে লিখছে, মানে রাগ একটু সেও রাগ করে চটন চটন করে কথা বলতো আমার সাথে। আপনারও তো স্বামী, আপনি জিজ্ঞেস করেন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি বলছি আমার সঙ্গে কথা হয় না, 2 দিন ধরে আমি কথা বলি না, রাগ করে। দেন লিখছে কথা অফ করছেন কেন, আবার তো জেল খাটতে হবে, রেড মার্ক দেওয়া লাইন রিন্তির কনভারসেশন। আমি কথা অফ করলে আমাকে জেল মামলার হুমকি দিত, আমার ছেলেকে গুম করার হুমকি দিত, আমাকে মেরে ফেলবার হুমকি দিত। এগুলার আরো প্রমাণ আছে আমার কাছে রিন্তির সাথে কনভারসেশন। আপনি দেখেন রিন্তি এখনো জুয়েলের সংসারে আছে, জুয়েলের পল্লবীর বাসায় আছে। একটা সিঙ্গেল মেয়ের জন্য রিন্তি যায় নাই, বাট সে স্টেটমেন্ট দিয়েছিল তার প্রথম সংসার নষ্ট হয়েছে। টোটালি মিথ্যে কথা, বিভৎস সব মিথ্যে কথা বলা হয়েছে আমার সম্পর্কে। যে মিথ্যে কথাগুলো প্রমাণ আজ পর্যন্ত আপনারা পাননি, আমি কিন্তু প্রমাণ সহ এসেছি। ডিবি হারুনের হেল্পে, স্বরাষ্ট্রমন্ত্রীর হেল্পে জুয়েল আজকে আমাকে যা যা করেছে, অত্যাচার মিথ্যাচার যা যা করেছে সব ডিবি হারুনদের হেল্পে করেছে। এবং ডিবি আমাকে যে হুমকি দিত, ঠান্ডা হুমকি, ফোনের জুয়েলের ফোন থেকে, আমি তো বললাম আপনাদেরকে। ডিবি হারুন এবং জুয়েলের মধ্যে আসলে সম্পর্কটা কি আপনি কি জানতে পারছেন? টাকা পাচারকারীর সম্পর্ক। জেল খাটানোর পরে কিছু ছবি দেখাবো আমি। ডিবি হারুন যায় হজ করতে। আচ্ছা, আমাদের কাছে একটা হচ্ছে যে ডিবি হারুন ছবিটা বার করুন। তার অনেকগুলো টাকা জুয়েলের মাধ্যমে সেখানে ইনভেস্ট করছে, আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? হ্যাঁ বলেন একটু। বললাম তো অনেকগুলো টাকা, ডিবি হারুনের টাকা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর টাকা সব। আমি ডিবি হারুনের কথা পরে জানছি, আমি প্রথমে যেটা জানতাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর টাকা সে পাচার করতো, কিন্তু ডিবি হারুনেরটা আমি জানছি পরে। ঠিক আছে, এই যে দেখেন ডিবি হারুনের হজের ছবি, সাথে এই যে আমার হাতের নিচে যে এটা হচ্ছে জুয়েল। একজন সাংগঠনিক নেতা না,
শুধুমাত্র টাকা পাচার করেই তার এত পাওয়ার, তাহলে বড় নেতাদের পাওয়ার সম্পর্কে আমাদের ধারণা করা উচিত আসলে। আপনি একটু আমার স্পষ্ট করুন যে এই মুহূর্তে আপনার কথা আমি শুনতে পাইনি। মানে আমরা তো অনেকগুলো অভিযোগের কথা শুনলাম, আপনি দেশে আসলেন বেশ কিছুদিন হলো, আপনি এখনো জুয়েলের বিরুদ্ধে মামলাটা কেন করেন? আমি দেশে এসে খুব সিক ছিলাম কিছুদিন, আমার জেট ল্যাগ হয়েছিল এবং আমার খুব অ্যালার্জি আছে ডাস্টে, আর অনেক দিন নিঃশ্বাসে প্রবলেম হচ্ছিল, মাথা টাথা মানে নাকটা বন্ধ হয়েছিল, একটু অসুস্থ ছিলাম। দেন আমি যখন একটু সুস্থ হয়েছি, আবার সব কিছু গুছিয়ে আনতে পারছি, দেন আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আচ্ছা, সর্বশেষ একটা এখন পর্যন্ত যে এলিগেশনস বা যে তথ্যগুলো দিলেন সবকিছুর পরে কি জুয়েলের সাথে আর কোনো যোগাযোগ হয়েছে কি? হ্যাঁ, যোগাযোগ বলতে আমার সাথে কোনো যোগাযোগ হয়নি। জুলাইয়ের লাস্টের দিক থেকে আমাকে আগস্ট মাসে সে আমাকে আমার একটা সোশ্যাল মিডিয়া থেকে আমি তাকে ব্লক করি এবং সে যোগাযোগ বন্ধ করে দেয়। তার আগে এবং আমার ছেলের সাথে আছে, আমি আপনাকে শোনাই। আমার ছেলেকে গত রাতে সে যখন জানতে পারলো যে আমি সাংবাদিক সম্মেলন করব, দেন সে একটু ঘাবড়ে গেছে, যে ভয়টা সে আগে পেত যে আমি লাইভে আসবো, যার জন্য আমার ভাইকে মেরে ফেলার, গুম করার হুমকি দিত, আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দিত। তো সেই ভয়টা, এখন তো তাদের ক্ষমতাটা নাই। তো আমি আপনাকে শুনে আমার ছেলেকে বলছি, তোমরা আপোষ করলা, সেইভাবে আমি বিদেশ চলে আসলাম। তারপরে এখন তোমার আম্মু কি সাংবাদিক সম্মেলন করবে? এগুলা সাংবাদিক সম্মেলন কিসের উপরে করবে? সে কি মানে এগুলা তুমি আমাকে বলবা যে মামা আপনি টেনশন করেন না, সে কিছু করবে না, তুমি বলো নি আমাকে? আচ্ছা, এই কথাটা সে কেন বলছে? যে আমি যখন আমেরিকা যাওয়ার পরে হুমকি দিচ্ছিল আমাকে, আমি যখন লাইভে আসতে চাইলাম, তখন আমার ভাইকে গুম করতে চাইলো, ইভেন আমার আত্মীয় স্বজনকেও যে মামলা দিলে সব ভয় দেখাইছে। তখন আমার ছেলে বলছে যে ঠিক আছে, আপনি সমস্ত গুম টুম কারোর সাথে কাউকে আপনি মিথ্যা মামলা টামলা দেওয়ার দরকার নাই, আম্মু লাইভে আসবে না আপাতত। এটা আমার ছেলে বলছিল, এটাই বলছে। আর কালকে এটা গত রাতে পাঠাইছে আমার ছেলেকে। আপনার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স এখন 23 বছর। আচ্ছা, আপু, আমি কিছু জানতে চাই, দুটো বিষয়